আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছি স্টেট ডায়ালগে এবং কথা বলছি বাংলাদেশের জাতীয় সংসদের সম্মানিত সাংসদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর সাথে। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা দুইজন কলারের প্রশ্নে আনসার দিয়েছিলেন মাননীয় সাংসদ। আমরা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং বাংলাদেশের সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আপনারা যারা আমাদের সাথে যোগ দিতে চান, আমি জানি যে প্রচুর কলা লাইনে অপেক্ষা করছেন এবং আমাকে বলা হয়েছে যে কল নেওয়ার জন্য। সুপ্রিয় কলার, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা আমাদের উপর ফেড আপ হবেন না। আমি জানি যে আপনারা ফেড আপ, আপনারা লাইন পাচ্ছেন না। আমি দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। আমি সাদেক বলছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো লাগতেছে। একজন নিয়ে এসেছেন আপনি, খুবই ভালো লাগতেছে ওনার কথাবার্তা শুনে। কিছু না বললে হয় না, উনি তো আমাদের ওই যে যুবকরাই তো দেশের অহংকার। ওনার কথাবার্তা খুবই ভালো লাগছে। উনি জাতীয় পার্টি, কোন জাতীয় পার্টি? ওই যে এরশাদ সাহেবের জাতীয় পার্টি না, জাতীয় পার্টি আর একটা অংশের, ওই অংশের নাকি? জি, উনি জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি মঞ্জু না, দুইটাই বাংলাদেশ জাতীয় পার্টি। জাতীয় পার্টির দুইটা। আর উনি, আমি ওনাকে রেসপেক্ট করে বলতে চাচ্ছি যে উনি বলছেন যে ওই যে প্রথম কথাটা বলে, আমি কিছু একটু লম্বা করবো, আমাকে করবেন না প্লিজ, আর আমার লাইনটা কাটবেন না। উনি প্রথমে বলছেন ওই যে অর্থমন্ত্রী সাহেব রিজাইন দেওয়া উচিত এই মুহূর্তে, যেহেতু শেয়ার কেলেঙ্কারি। আমার মনে হয় না, উনি যেহেতু এইখানে লেখাপড়া করেছেন আর এইখানে দেখছেন যে গুড়ার ঘর আছে, যে ল্যাডব্রুক আছে, অনেক ধরনের গুড়ার ঘর আছে, ক্যাসিনো আছে, ওই যে ক্যাসিনোর ওই যে মেশিন থেকে পয়সা রুজি করার অনেক মেশিন যন্ত্রপাতি আছে। কে উইন করবে এটা কেউ বলতে পারবে না। যখনই আপনি রেসে লাগবেন, ইভেন মুষ্টিযুদ্ধেও লাগেন বা যে কোনো যুদ্ধে লাগেন, কে উইন করবে এটা কেউ বলতে পারবে না। ওই যে বাংলাদেশে যে শেয়ার, যে জিনিসটা আপনি লাগলেন 100 টাকা দিয়ে, এখন আপনি 500 টাকা রুজি করবেন কেমনে? আমি লাগলাম 50,000 টাকা নিয়ে, আপনার 100 টাকা তখন আর কাজে লাগবে, কারণ আমি তো বিডিং করব বেশি। আমি কম পয়সাটাও নিলাম, বেশি পয়সাটাও নিলাম, পকেটে তো আমার পয়সা আছে। পয়সা যার আছে তার কাছেই পয়সা আসে। মানি মেক্স মানি, এটা ভেরি সিম্পল একটা ডায়লগ। এর জন্য অর্থমন্ত্রীকে বা আওয়ামী লীগকে কাউকে, আমি কারো পক্ষে নিয়ে কথা বলছি না, আমি বলতে চাচ্ছি যে কাউকে দোষারোপ না করা উচিত। কাউকে দোষারোপ না করে, শেয়ার কেলেঙ্কারি যেখানে হচ্ছে, এটা কোনো কেলেঙ্কারি না। শেয়ার মার্কেটে আমি যখন আমি পয়সা নিয়ে নামবো, যখন আপনার সাথে যুদ্ধে নামবো, আপনি যদি পিস্তল নিয়ে আসেন, আমি তাহলে শটগান নিয়ে আসতে হবে। আপনাকে যেভাবে কাজ করা যায় সেভাবেই ব্যবস্থা করতে হবে। ডক্টর ইউনূসের ব্যাপারে, ডক্টর ইউনূস আমাদের দেশের সম্পদ, জাতির সম্পদ, কিন্তু ডক্টর ইউনূস যে চাঁদাবাজি শুরু করছিলেন, একেবারে গ্রামের হাঁস মুরগির খামার থেকে শুরু করে একেবারে গ্রামের মহিলা, 2-4 জন মহিলা তো আত্মহত্যা করেছে, এটা তো আপনার জানা আছে। নিউজ পেপারে এই নিউজটা এসেছে। এই নিউজ পেপারটা আমি পেপার কাটিং করে রেখেছি যে মানবাধিকার আইনে ডক্টর ইউনূসের উপর মামলা করা উচিত। মানে ঋণের বার সহ্য না করতে পারে আত্মহত্যা করেছে যে মহিলা, গ্রামের বাড়ি কোন জায়গায়, সবই আমার কাছে আছে। কিন্তু মানবাধিকার আইনে ডক্টর ইউনূসের উপর মামলা করা একেবারে প্রযোজ্য আমি মনে করি। ডক্টর ইউনূস দেশের সম্পদ। ডক্টর ইউনূস আওয়ামী লীগের শত্রু না। ডক্টর ইউনূসকে ডক্টর ইউনূস বানিয়েছে আওয়ামী লীগই। গ্রামীণ ফোন আওয়ামী লীগই ডক্টর ইউনূসকে দিয়েছে। আর ডক্টর ইউনূস কোথা থেকে নিয়ে আসে নাই। ডক্টর ইউনূসের ডক্টরেট এটা, আর ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার, এটা জাতির জন্য খুবই সম্মানজনক একটা ব্যাপার। কিন্তু সুদকুর যেটা বলেছেন শেখ হাসিনা, এটা এক্স্যাক্টলি রাইট ওয়ার্ড। এত বড় পাওয়ার পরে আপনার কোন জিজ্ঞাসায় আপনি ঢুকতে চাচ্ছেন যে রাষ্ট্রপতি হবেন বাংলাদেশের? আপনি রাষ্ট্রপতির যেটি উপরে ছিলেন না, আপনি দেশের সম্পদ না, আপনি তো অনেক উপরে ছিলেন। ডক্টর ইউনূস সাহেব খুবই একেবারে ছোট মনের মানুষ। যার পরিচয় দিয়েছেন উনি রাজনীতিতে আসবেন, উনি রাষ্ট্রপতি হবেন। আর ওই যে মহিলারা আত্মহতি দিচ্ছে 1 টাকা চক্র সুদে, 1 টাকার সুদ দিয়েছেন উনি, 500 টাকা সুদ দিয়েছেন, সেই টাকা চক্র সুদে হচ্ছে গিয়ে 50,000 টাকা।
এই যে মহিলার আত্মহত্যা দিচ্ছে, দেশের মানুষকে উনি সাহায্য করেন নাই। দেশ থেকে উনি পয়সা নিয়ে যাবেন আমেরিকায়, দেশ থেকে উনি পয়সা নিয়ে যাবে অন্য দেশের বাইরে। ওই যে দেশের মহিলা গরিব মানুষের কাছ থেকে পয়সা নিলেন, এগুলো কোথায় যাবে? সরকার তো এটা এই বাধা দেওয়ার জন্য সরকার তো অন্যায় করে নাই যে গ্রামীণ ব্যাংকের ইয়ে থেকে উনি রিজাইন দেব। আসলেই তো 63 বয়স। আপনার মাননীয় সংসদ আপনার ইয়ে শুনেছি আমি ইউটিউবে, আপনি বলেছিলেন জিল্লুর রহমান সাহেবের বয়স 84 বছর, জিল্লুর রহমান যদি বক্তব্য দিতে পারে তাহলে ডক্টর ইউনূস থাকতে পারে। ডক্টর ইউনূস থাকতে পারে, এটা ঠিক আছে, কিন্তু আপনি যেখানে গিয়ে সংসদ হয়েছেন সেখানে তো আমাদের যে আব্দুল জলিল সাহেব, আমাদের তুফাইল সাহেবরা ওনারা মন্ত্রিত্ব নেয়, ওনারা স্বেচ্ছাই ছেড়ে দিচ্ছেন যে আমরা মন্ত্রী নতুনরা আসবে। আর শেখ হাসিনার একটাই ডায়লগ ছিল, নতুন আর পুরাতন মিলিয়ে আমরা দেশ চালাবো, চালাচ্ছে উনি। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যদি সরে তো ওনার জায়গায় আরেকজন তো জায়গা পাবে, আরেকজনের জায়গা খালি হইলো। মানুষ যদি দেশ থেকে একজন না মরে আরেকজনের জায়গা হয় না। উনি যদি এই আসনটা না ছাড়েন তাহলে আরেকজন তো না আসতে পারে না। আমি অনেক কিছু বলে ফেললাম, আমি আপনাকে দোয়া করি। আমার মনে হয় দেশ খুবই ভালো আছে, খুবই ভালো চলছে। যুদ্ধাপরাধীর বিচার এই সরকারই করবে, মানে কে করলো না এটা আমরা চাই না। চাই আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই যুদ্ধাপরাধীর বিচার বাংলাদেশেই হবে, আর বাংলাদেশে হওয়ার দরকার। আমি মনে করি আপনার বয়স তখন মানে 71-এ আপনার জন্ম হয় নাই, আমিও মুক্তিযুদ্ধ দেখি নাই, আপনিও দেখেন নাই, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস ইতিহাস অনেক কিছু শুনেছি, ময়মুরব্বী গ্রামের দেশের মানুষের কাছ থেকে অনেক কিছু শুনেছি। সেই নরপিচাসরা যেসব কর্মকাণ্ড করেছে, আর ওই যে আমাদের প্রেজেন্টার সাহেব মিস্টার চৌধুরী আপনাকে বলছিলেন যে রমনার বটমূলে বোমা হামলা, উদিচির বোমা হামলা, এইসবের তো আর বিচার হয় না। 21-এর গ্রেনেড হামলার বিচার হয় নাই, এইসব তো আপনাদের সরকারে আমলেই হয়েছিল। আমি মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কি লাইনে আছেন? কলার, আসসালামু আলাইকুম কলার, আপনি স্টুডিওতে লাইভ কথা বলছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আন্দালিব ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি জি, আপনি বলুন, উনি শুনছেন। আসসালামু আন্দালিব ভাই। আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। I've been listening to your show and I'm really very sad to hear about all these shallow questions and the fact that, you know, the callers have been standing in line, for a very long time. Well, I'll just go straight to the question. The thing is, there have been many people who will be graduating in 2012 and 2013, like us, like I'm also a student over here studying. My question is there any structured procedure through which, students who aspire to be politicians in the future could get into politics in Bangladesh? And if so, what would be your suggestions to them to, groom themselves up in such a way so that they could enter politics and, inspire generations to come? Lastly, the other thing I would just say before ending is, অনেকবার এরকম হয় যে আপনাদের মতো ইয়াং পলিটিশিয়ানসরা আসে। অলসো আমরা দেখেছি মাহি চৌধুরী যিনি এসেছিলেন, বাট হি ওয়াজ নট দেয়ার ফর লং টাইম এজ ওয়েল। বাট আপনি যেন আমাদেরকে আরো ইন্সপায়ার করতে পারেন, আপনি যেন হঠাৎ করে আবার চলে না যান, বিকজ ক্রিটিসাইজ করার জন্য বাংলাদেশে সবসময় সবাই রেডি থাকেন। যখন আপনার ভিডিও ইউটিউবে আসে, the students who are residing in the West now, like us, everyone were inspired. And the thing is, সবাই বলছিল, critics বলছিল যে দেখবো তোমাদের এই আন্দালিব কতদিন থাকে। তখন আমি বলেছি যে we'll see what happens. So আমি আপনাকে এটুকুই বলবো যে many people are looking forward to people like you to inspire people, because as you said, there are very few champions in Bangladesh. ইউনূসকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, it is very shameful. And also the last caller যেভাবে উনি ইউনূসকে বললেন, it is very shallow. So I'm very sad for that. But আপনি একটু এটার উপরে শেড করেন লাইট যে কিভাবে we can get into politics or how you people can inspire us more. Thank you very much. I'll end here. Bye. Most welcome, sir. Thank you very much for your valuable comment. আপনি কি কিছু বলুন? জি, ফার্স্টে আমি প্রথম ভাইয়ের কথা বলছি, যেটা উনি বললেন। হ্যাঁ, উনি লম্বা বক্তৃতা রাখছেন। হ্যাঁ, লম্বা বক্তৃতা। আই ক্যান আন্ডারস্ট্যান্ড উনি একটু ইমোশনাল হয়ে গিয়েছেন। আওয়ামী লীগের কোনো ক্ষতি নাই। না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে উনি বললেন যে ক্যাসিনো, ঘোড়ার দৌড়, বক্সিং। উনি আবার আওয়ামী লীগ করেন, ওনাকে আমি চিনি। না, ইট ডাজন্ট ম্যাটার। উনি আওয়ামী লীগ করতেই পারেন, আওয়ামী লীগ অনেক বড় দল, আওয়ামী লীগের সাপোর্টার উনি হতেই পারেন।
আমার কথা হলো যে শেয়ার মার্কেটটা তো ক্যাসিনো না। আর যদি আওয়ামী লীগ যদি নিজেই বিশ্বাস করে থাকেন যে আওয়ামী লীগের কোনো কিছু নেই, তাহলে তদন্ত কমিটি করার তো কোনো দরকার ছিল না। আমাদের প্রবলেমটা ছিল কে টাকা হারালো সেটা নিয়ে না, হু ইজ মেকিং মানি হু ইজ নট, এটা আমাদের প্রবলেম না। এটাতে ম্যানিপুলেট করা হয়েছে এবং নর্মাল ডিউ কোর্সে চলতে দেয়া হয় নাই, সেটাই আমাদের কথা ছিল, যেটা উনি মনে হয় বুঝতে পারেননি। ডক্টর ইউনূসকে নিয়ে উনি যে কথাটা বললেন যে প্রধানমন্ত্রী তাকে সুদখোর বলেছেন, সুদ ইজ রিবা, ওকে, সুদ ইজ হারাম। ইট ডাজন্ট ম্যাটার 1 টাকা হোক, 2 টাকা হোক, 3 টাকা হোক, 10 টাকা হোক, লক্ষ টাকা হোক, ওকে, চক্রবৃদ্ধি আর বৃদ্ধি নাই। সো যে যেখানেই সুদের সাথে জড়িত, তা লন্ডন হোক, বাংলাদেশ হোক, যেখানে হোক, সেট ইজ হারাম। সো you could tell me that you could say I'm ultra conservative, but সুদ is haram and I have no personal liking to Dr. Yunus. The problem or the thing I wanted to say that is this is true that he is a Nobel laureate. He's the only Nobel laureate বাংলাদেশে, তাই না? তো আর তাকে আমরা ব্যবহার করতে পারতাম, এবং শেখ প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ যে জিনিসটা হয়েছে, তাকে সুদখোর হিসেবে যে ঘৃণা করেছে এই কথাটা সত্য না। হ্যাঁ, তাকে দিয়ে আগামীতে কোনো একটা ঘটনা ঘটতে পারে নাকি সেটা মাথায় রেখেই তাকে কিন্তু ইনসাল্ট করা হয়েছে, তাই না? কোনো ব্যাংক যখন সুদ বাড়িয়ে দেয় বা কোনো কিছু দেয়, তখন তো সরকার কোনো কথা বলে না। আচ্ছা, আর এই ভাই যেটা বললেন, আমার লাস্ট যে কলার, যে নতুনরা কিভাবে পলিটিক্সে আসবে, পৃথিবীতে কোথাও কিন্তু পলিটিক্সে ঢোকার কোনো ওয়ে নাই যে এটা লেখাপড়া করে এইভাবে পলিটিক্সে ঢুকে যায়। কিছু কিছু মানুষ আছে, যেমন আমরা কিন্তু শুধুমাত্র ডাইনাস্টিক কোটায় ঢুকে গিয়েছি। আই এম শিওর আমার চেয়ে অনেক কেপেবল, অনেক ভালো ছেলে পলিটিক্সে আছে বা আসার চেষ্টা করছে, তারা হয়তো ওখানে হয়নি। পলিটিক্সে ইফ ইউ হ্যাভ দ্য কাটিং এজ, ইউ উইল কাম অ্যান্ড ইউ উইল স্টে। আর ও যে বলছে যে আমি চলে যাব কি না যাব, মাহি ভাই চলে গিয়েছি কি যায়নি, বা কে এসেছে কে যাবে, এটা এমন একটা পাথ যে আপনার মধ্যে ওই মেটেরিয়াল থাকলে আপনি থাকবেন, আপনার মধ্যে মেটেরিয়াল না থাকলে আপনি থাকবেন না। ওইটা বোধহয় বাংলাদেশে ওয়ার্ক করে না। যেমন আপনার বাবা ছিলেন মন্ত্রী, আপনার বাবা ছিলেন রাজনীতিবিদ, আপনি আপনার বাবার পদ ধরে আপনি চলে এসেছেন একটা ভালো পদ পেয়ে। না, তারেক জিয়া সাহেব এক লাপে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এটা শুধু বাংলাদেশের কথা আসে না, এটা আপনি ভারতে হচ্ছে, এটা সব জায়গায় হচ্ছে। আমি একমত আপনার সাথে যে এই জিনিসটা অনেক ক্ষেত্রেই হচ্ছে না। আমি আজকে হয়তো আমার বাবার জন্য পাচ্ছি, কিন্তু একটা বড় কোম্পানির চেয়ারম্যান মারা গেলেও তো তার 18 বছরের ছেলে ঠাস করে 8টা ম্যানেজিং ডাইরেক্টর হয়ে যাচ্ছে না? যার সেক্টরে সেটা কাজ করছে, এটা আমাদের সাইকোলজিটাই এরকম। কিন্তু পলিটিক্স এমন একটা ডিফিকাল্ট জায়গা যে আমার মধ্যে যদি ওই জিনিসটা না থাকে, আমি পলিটিক্সে বেশি দিন সার্ভাইভ করতে পারবো না। Okay. You could be son of Gavaskar and be Rohan Gavaskar, but you will probably secure a chance in Indian opening team, but you have to face the ball. You know, সুতরাং of course এই ছেলের মধ্যে যদি ওই কোয়ালিটি থাকে পলিটিক্স করার, definitely if he comes, he joins any political party, and তার মধ্যে যদি কাটিং এজ থাকে, he or she will be picked up. বঙ্গবন্ধু was picked up by সরোয়ার্দী, তাই না? এরকম করেই তো পিক আপ জিনিসটা হয়। মানে যারা মনে করেন যাদের বাবা তারা একটা ফার্স্ট গো পাবে না, মানে আমাদের আমরা যেমন মাহি ভাইয়ের কথা বললেন, আমি তো সেকেন্ড জেনারেশন, মাহি ভাই তো থার্ড জেনারেশন। তার দাদা ছিল আওয়ামী লীগের মহাসচিব, তার বাবা এটা, তো মাহি ভাই প্ল্যাটফর্ম পেয়েছে। এখন মাহি ভাই কতখানি ধরে রাখতে পারবে কি পারবে না, পিপল সবচেয়ে বড় জাজ এখানে। আমি পার্থ আজকে হয়তো সংসদে ভালো একটা কথা বলেছি, আমাকে অনেকেই মনে করেছে ইজ দ্য আইডল, সে ভালো করবে, অনেকে বলেছে ভালো করেনি বা বেশি বলেছে বা অতিরঞ্জিত বলেছে। আমি কালকে আবার ভালো বললে ভালো বলবে, খারাপ বললে খারাপ বলবে, ইটস সিম্পল লাইক দ্যাট। ওনার মানে উনি যদি পলিটিক্সে যায়, যেমন আমি একজন সাধারণ মানুষ, আমি যদি পলিটিক্সে যাই, তাহলে আমার মানে ওই 70 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে এমপি হতে। আপনি আপনার এলাকাতে যখন কাজ করবেন এবং আপনার যখন ওই মাসল থাকবে এবং মানুষ যখন আপনার গ্রহণযোগ্য হবে, আপনি যখন স্বতন্ত্র দাঁড়িয়ে 30,000 ভোট কেটে ফেলবেন, তখন পলিটিক্যাল পার্টি ডাকবে আপনাকে। এটা সত্যি না। আপনি যদি আপনার এলাকাতে কনসেন্ট্রেট করেন এবং 1.5 বছর 2 বছর 3 বছরের মাথায় আপনি যদি এমন একটা অবস্থান করতে পারেন যে 3টা-4টা ইউনিয়নের 20,000 ভোট আপনার, তখন যে এমপি হবে সে আপনাকে ডাকবে, আপনার বাড়িতে বসে থাকবে, ন্যাচারাল, আপনার বাড়িতে বসে থাকবে, এবং সে আপনাকে, এবং পরের বার আপনি বলবেন ঠিক আছে এবার তুমি দাঁড়াচ্ছো, আগামী বার আমি দাঁড়াবো। when it comes to the calculation of seats, আমরা কিন্তু খুঁজে বের করি যে কার এলাকায় কার কি অবস্থান, এটা কিন্তু খুব ন্যাচারাল, কিন্তু you know that's how it works. আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সাংসদ। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। আমাদের প্রোগ্রাম শেষ করার কথা ছিল একটা, কিন্তু মাননীয় সংসদ সদস্যের সাথে কথা বলে আমাদের ভালো লাগছে এবং প্রচুর কলা লাইনে আছেন। আমি কলাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমাদের প্রোগ্রাম আরো আধা ঘন্টা আমরা বেরিয়ে দিচ্ছি। আপনারা যারা ফোন করছেন আপনারা লাইনে থাকুন, আমরা বিজ্ঞাপন বিরতির পর আমরা আপনাদের ফোন নেব। থ্যাংক ইউ।